নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি নরেন্দ্রনাথ মিত্রের গণ্ডি ছোট গল্পটি তোমাদের পড়ে শোনাব। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প পাঠ। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প গণ্ডি। বসবাস না করলে যা হয় আর কি। বাড়িটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। সামনে দুটি রোয়াক আছে, বাঁ দিকেরটায় অর্ধেক নেই, ভিতরেও ভাঙাচোরা কম হয়নি। একটা সিঁড়ির খানিকটা খসে গেছে, ইদারার ধারের চাতালটা ফেটে রয়েছে। ভিতরে রান্নাঘরের বারান্দাটার সংস্কার করতে হবে। বাড়ির ভিতরে ঢুকে মৃগাঙ্কমোহন এক নজরে সব দেখে নিলেন। তারপর বুড়ো মালিকে ধমকাতে লাগলেন, এসব যদি তোরা নাই দেখবি তাহলে আছিস কি জন্যে? মাসে মাসে এতগুলি করে যে টাকা দিই, কেন? বনমালী পাকা মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবু, আমার তো কসুর নেই, আমি তো সবই দেখছি। মৃগাঙ্ক বাবু তাকে ধমক দিয়ে বললেন, ছাই দেখছিস? দেখলে কি এই দশা হতো? স্বামীর কাণ্ড কারখানা ঘরের ভিতর থেকে মাঝে মাঝে তাকিয়ে দেখছিলেন নীলিমা। তিনি এবার বারান্দায় এসে দাঁড়ালেন। তারপরে স্বামীকে মৃদু তিরস্কারের সুরে বললেন, এসব কি হচ্ছে বলো তো? এই তো সবে গাড়ি থেকে নামলে, এখনো বাক্স বিছানা পর্যন্ত ভালো করে খোলা হয়নি। তুমি বাড়ি বাড়ি করেই অস্থির হয়ে যাও। মৃগাঙ্ক মোহন স্ত্রীর দিকে তাকিয়ে একটু চুপ করে রইলেন। তারপর মনের বিক্ষোভ আর উত্তেজনা চেপে হেসে বললেন, মাথার ঘাম পায়ে ফেলে যদি তোমাকে টাকা রোজগার করতে হতো, আর সেই রোজগারের টাকায় বাড়ি তৈরি হতো, তাহলে তুমিও অস্থির হতে। তাহলে তোমারও মনে হতো বাড়ির এক একখানি ইট বুকের এক একখানি পাঁজর। নীলিমা বললেন, ওরে বাবা, তোমার কলকাতায় একটা 3তলা বাড়ি, এখানে একটা বাড়ি, দুটো বাড়ির সবগুলি ইটকে বুকের পাঁজর বলে ভাবতে হলে আমি তো গেছি। অত পাঁজর মানুষের বুকে থাকে নাকি? মৃগাঙ্কবাবু বললেন, তুমি হাসো আর যাই করো, আমার বিষয় সম্পত্তি জিনিসপত্রের ওপর তোমার মমতা বড়ই কম। বাড়িটার নাম বৃথায় নীলিমা নিলয় রেখেছি। তোমার মন এ বাড়ির ধারে কাছেও নেই। নীলিমা বললেন, তা তো ঠিকই, তুমি এক কাজ করো, এবার রাজমিস্ত্রিকে বলে আমার নামটা তোমার বাড়ির গা থেকে মুছে ফেলো। মৃগাঙ্কবাবু সেখান থেকে সরে এলেন। নীলিমার এই এক কথা, রাগ হলেই কেবল মুছে ফেলো মুছে ফেলো, যেন মুছে ফেলা অতই সহজ। মালিকে ডেকে মৃগাঙ্কবাবু বললেন, রাজমিস্ত্রিকে খবর দাও, কি লাগবে না লাগবে হিসাব দিয়ে যাক, আমি কাল থেকেই কাজ আরম্ভ করতে চাই। তারপর তিনি এসে ঘরে ঢুকলেন। নীলিমা ততক্ষণে বিছানাপত্র খুলে ফেলেছেন, বাক্স সুটকেস সব একদিকে সরিয়ে রেখেছেন। ঝেড়ে পুঁছে গোছগাছ করে স্নান সেরে এবার রান্নার আয়োজন করছেন। সদ্য স্নাতা স্ত্রীকে দেখে একটু তৃপ্ত হলেন মৃগাঙ্কবাবু। কচ্ছিৎ কখনো আজকাল স্ত্রীর দিকে চোখ পড়ে। 35 বছর ধরে দেখে আসছেন, দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তবে সন্তান হয়নি বলে 50 পেরিয়েও নীলিমার শরীরের গড়ন বেশ আঁটোসাঁটো আছে। মেয়েদের তুলনায় একটু যেন বেশি শক্ত। কেমন যেন একটা পুরুষালী ধাঁচ এসে যাচ্ছে তার দেহে। সন্তান হয়নি বলেই কি, নাকি একটা বয়সের পরে নারী আর পুরুষ সব সমান হয়ে যায়, তাদের সাদৃশ্য বাড়ে? সাদৃশ্য বাড়ে, কিন্তু মমতাবোধ বাড়ে কি? সখ্যতা বাড়ে কি? মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা অন্তত সেই সাক্ষ্য দেয় না। যত দিন যাচ্ছে স্ত্রীর সঙ্গে তার বিভেদ বৈষম্যই বেড়ে চলেছে। সন্তানহীনতাই কি এই খিটিমিটির কারণ? সে কথা বলা যায় না।
বহু সন্তানের জনক জননীর মধ্যেও এই বিরোধ দেখেছেন মৃগাঙ্কবাবু। বহু বন্ধু বান্ধবদের দাম্পত্য জীবনের কথাই তার জানা। তাদের মধ্যে শুধু জৈব তাগিদেই যৌন মিলন আছে, আর কোনো মিল নেই। উকিল মানুষ, নিজের হাতে বহু অসুখী দম্পতির আইনসম্মত বিচ্ছেদ ঘটিয়েছেন মৃগাঙ্কবাবু। কিন্তু প্রচণ্ড রকমের ঝগড়াঝাঁটি সত্ত্বেও নিজেদের মিলটা এখনো টিকে আছে। কতটুকু মিল, কতখানি গোঁজামিল কে জানে। মৃগাঙ্কবাবু স্ত্রীর দিকে একটু এগিয়ে গেলেন। সাহায্য করব? তরকারি কুটে দেব, নাকি বাটনা বাটতে বসব? কোথায় তোমার শিলনোড়া? নীলিমা মুখ না ফিরিয়েই বললেন, থাক, আর অত সোহাগে দরকার নেই। মৃগাঙ্কবাবু বুঝতে পারেন নীলিমা রুষ্ট হয়েছেন। তার ইচ্ছে ছিল রাধুনী পদ্মলতাকে সঙ্গে করে নিয়ে আসে, কিন্তু মৃগাঙ্কবাবু রাজি হয়নি। দুটি প্রাণীর তো মাত্র অস্থায়ী সংসার, নিজেরাই রেঁধে বেড়ে নেওয়া যায়, তাতে রান্নার স্বাদও ভালো হয়। পদ্মকে আনলেই মিছিমিছি ওর যাতায়াতের ভাড়া গুনতে হতো। ওই মাঝবয়সী স্ত্রীলোকটি এমনিতেই বেশ মোটাসোটা, তারপর এই যশিডির জল হাওয়ায় ফুলে ঢোল হয়ে যেত। তার চেয়ে দুজনেই এসেছেন, কোনো ঝামেলা ঝক্কি নেই। মৃগাঙ্কবাবু স্ত্রীকে বলেছেন, ভেবো না, রান্নাটা যদি তোমার বোরিং লাগে আমাকে বলো, আমিও মাঝে মাঝে রাঁধব। ওখানে গিয়ে আমার তো কোনো কাজকর্ম থাকবে না, আদালতও থাকবে না, মক্কেলও থাকবে না। নীলিমা বলেছিলেন, বড় আফসোস, ছুটির মধ্যে কলকাতার কোর্টগুলি যদি ওখানে তুলে নিয়ে যেতে পারতে বেশ হতো। কথাটা মিথ্যা নয়। ছুটির দিনগুলিতে সবচেয়ে অস্বস্তি বোধ করেন মৃগাঙ্কমোহন। কি করে যে সময় কাটাবেন ভেবে পান না। তাস পাশার নেশা নেই। তার মতো বয়সেও কতজন মদ আর মেয়ে মানুষে বিভোর হয়ে আছে, কিন্তু মৃগাঙ্কমোহন পান সিগারেটটি পর্যন্তও খান না। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীলোককে ছুঁয়েও দেখেননি। ওসব দিকে তার স্বাভাবিক বীতস্প্রিয়া আছে। সমবয়সী সমব্যবসায়ী নৃপেন হালদার সেদিন বার লাইব্রেরিতে তাকে বলেছিলেন, ভাই মৃগাঙ্ক, তোমার কার্পণ্য তোমাকে আদারভাইজেস থেকে বাঁচিয়েছে। মৃগাঙ্কবাবু হেসে বলেছিলেন, কিরকম? নৃপেনবাবু জবাব দিয়েছিলেন, নিজের স্বভাব বদলাবার জন্যে আমি কত যে মাদুলি পড়েছি, 10 আঙ্গুলে কত যে অষ্টধাতুর আংটি ধারণ করেছি তার ঠিক নেই, কিন্তু কিছুই হলো না। সংসারে সবচেয়ে বড় রক্ষাকবচ দেখেছি কৃপণতাই। তুমি সেই কবচ কুণ্ডল নিয়ে মায়ের পেট থেকেই পড়েছ, তোমার মার নেই। হালদার যত ঠাট্টাই করুক, ওর সংসারের যে কি হাল তা মৃগাঙ্কবাবুর আর জানতে বাকি নেই। এক পাল ছেলে মেয়ে, কোনোটাই মানুষ হয়নি। নিজে এখনো মদ আর মেয়ে মানুষে নিয়েই আছে। যা পায় 2 হাতে খরচ করে আর মাসের শেষে যার তার কাছে ধার চায়। ওরা তাকে কৃপণ বলে বলুক, মৃগাঙ্কবাবু নিজেকে মিতব্যয়ী বলে জানেন। স্বাস্থ্য, বিদ্যা, বুদ্ধি, বিত্ত, প্রতিপত্তি, অমিতাচারে কি বা থাকে? দুদিনেই সব ছারখার হয়ে যায়। যে যাই বলুক, এই পৃথিবীকে সংযত সঞ্চয়ী পুরুষরাই দীর্ঘকাল ধরে ভোগ করতে পারে। নৃপেন হালদারের অভিজ্ঞতা অবশ্য আলাদা। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো মৃগাঙ্ক, মেয়েরা সবচেয়ে কোন পুরুষকে পছন্দ করে? মৃগাঙ্কবাবু বলেছিলেন, কি করে বলবো বলো, আমি তো আর মেয়ের মন নিয়ে কারবার করি নে। হালদার হেসে বলেছিলেন, তা ঠিক, তুমি সংসারে একটি মাত্র মনকেই চিনে রেখেছ, মক্কেল। আগাগোড়া ভিতর বাহির সব দেহ। আমি দেহাত্মাবাদী। হ্যাঁ, যা বলছিলাম, পুরুষের কোন বস্তুকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে বলো তো? তুমিই বলো। নৃপেন হালদার বলেছিলেন, রূপ, স্বাস্থ্য, বিদ্যা, বুদ্ধি।
বিত্ত, খ্যাতি, প্রতিপত্তি? হুম। ওরা ভালোবাসে জেনারোসিটি, ঔদার্য। ওই স্বভাব কৃপণা সংকীর্ণমনা নারীজাত পুরুষের উদারতাকে যত ভালোবাসে তত আর কিছুই ভালোবাসে না। অন্য স্ত্রীলোক সম্বন্ধে মৃগাঙ্কবাবুর কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু নিজের স্ত্রীর বেলায় দেখেছেন হালদারের কথাটা খানিকটা খাটে। নীলিমারও অভিযোগ, তুমি টাকা ছাড়া কিছুই চেনো না, তুমি কেবল নিজেকে ভালোবাসো, নিজের টাকাকে। মৃগাঙ্কবাবু বললেন, টাকা যদি ভালোবাসি সেও তোমারই জন্যে। তুমি আমার চেয়ে জুনিয়র, আমার চেয়ে কয়েক বছর বেশি এই পৃথিবীতে থাকবে, তখন তোমার টাকার দরকার হবে। তোমাকে যদি ধনবতী করে রেখে যেতে পারি, তুমি হয়তো জনবতীও হতে পারবে, অনেক যুবক তোমার দাস হয়ে থাকবে। নীলিমা বলেছিলেন, রাম রাম রাম, ও কথা বলতে তোমার মুখে আটকালো না? আমি যক্ষিণী হয়ে বুঝি তোমার টাকার কারি পাহারা দেব, তাই ভেবেছ বুঝি তুমি? জানো, টাকার জন্যে মানুষ খুন হয়। টাকার টানে আর কেউ আসুক না আসুক, চোর ডাকাতরা এসে ঘাড় মটকায়। মৃগাঙ্কবাবু জানেন তার ঘাড় খুব শক্ত, তা সহজে কেউ মটকাতে পারবে না। কোন কোম্পানির কত শেয়ার কিনেছেন, কোন ব্যবসায়ে কত টাকা খাটছে, তা শুধু তিনিই জানেন। নীলিমাকে ওসব জানতে দেননি মৃগাঙ্কমোহন। মেয়েদের পেটে বাচ্চা তবু 10 মাস থাকে, কথা 10 মিনিটও থাকে না। বিকেলের দিকে এক কাণ্ড ঘটল। ঘুরে ঘুরে বাড়ির আশেপাশের ফলন্ত আতা আর পেয়ারা গাছগুলি দেখছিলেন মৃগাঙ্কবাবু। বড় জংলা হয়ে আছে বাড়িটা, পরিষ্কার করতে হবে। ঢুকবার পথে ডাইনে বায়ে হলদে আর গোলাপি রঙের মৌসুমি ফুল লাগিয়েছে বনমালী। ওগুলিরও ডালপালা একটু ছেটে দেওয়া দরকার। গাছগুলি পথের ওপর ট্রেসপাস করছে। একটি অপরিচিত যুবক এসে বাড়ির সামনে দাঁড়ালো। মৃগাঙ্কবাবু এগিয়ে গিয়ে বললেন, কি চাই? যুবকটি বলল, বাড়ি ভাড়া আছে? মৃগাঙ্কবাবু খুশি হয়ে বললেন, আছে। কখানা ঘরের দরকার? যুবকটি বলল, একখানা হলেই হবে। আমরা দুজন আর কোলে বাচ্চা আছে একটি, বেশি ঘরের দরকার নেই। মৃগাঙ্কবাবু বললেন, তা অবশ্য ঠিক, তবে চেঞ্জে এসেছেন, একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারলেই তো ভালো। আমার যে 2খানা ঘর খালি আছে তা জোড়া ঘর, একখানা নিলে আরও একখানা নিতেই হয়। 2খানা ঘরে 2টি ফ্যামিলিকে রাখবার জো নেই, তাতে প্রাইভেসি থাকে না। যুবকটি বলল, বেশ, 2খানাই নেব। কত ভাড়া? মৃগাঙ্কবাবু হেসে বললেন, আগে দেখে পছন্দ করুন, তারপরে তো ভাড়া। আপনি দেখলেই হবে, না মিসেসেরও দেখা দরকার? যুবকটি বলল, আমি দেখলেই হবে। ওকে ডাক্তার বাগচির ডিসপেন্সারিতে বসিয়ে রেখে এসেছি, তার সঙ্গে আগে একটু জানাশোনা ছিল, তিনি আপনার বাড়ির খোঁজ দিলেন। মৃগাঙ্কবাবু বললেন, হ্যাঁ, উনি আমার বন্ধু লোক। চলুন, ঘরগুলি একবার দেখবেন চলুন। ঘর দেখে যুবকটির পছন্দ হলো। পছন্দ না হবার কিছু নেই। পূব দক্ষিণে বড় বড় জানালা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। কিন্তু ভাড়ার কথা শুনে সে একটু ভ্রু কুঁচকাল। 2খানা ঘর 60 টাকা? মৃগাঙ্কবাবু সবিনয়ে বললেন, আজ্ঞে হা, আমি ভেবেছিলাম একটু কম টম হবে। আজ্ঞে না, আমি কমিয়েই বলেছি। এই চেঞ্জের সময় বাড়ি এখানে দুর্ঘট, অনেক চেঞ্জার এসেছে এবার। কয়েক মাস আগে থেকে যারা বুক করে রেখে গেছে তাদের কথা আলাদা, হঠাৎ এলে জায়গা পাওয়া শক্ত। আপনি নিজে বোধ হয় তা দেখেও এসেছেন। না, আমি তেমন একটা খুঁজিনি, দিন 15 থাকব। ভাড়াটা কি তার জন্য কিছু? মৃগাঙ্কবাবু হেসে বললেন, আজ্ঞে না, আপনি 2 সপ্তাহই থাকুন আর 1 সপ্তাহই থাকুন, ভাড়া ওই 1 মাসেরই দিতে হবে, এখানে এই নিয়ম। যুবকটি বলল, বেশ,
কিন্তু ঘরে তো দেখছি কোনো ফার্নিচার টার্নিচার নেই। মৃগাঙ্কবাবু বললেন, সেজন্যে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দেব। আপনি নিয়ে আসুন ওদের। লাগেজ টাগেজ বেশি আছে নাকি? লোক দেব সঙ্গে? যুবকটি বলল, না, লোকের দরকার নেই। সে বেরিয়ে গেলে নীলিমা স্বামীকে কাছে ডেকে বললেন, আবার কি হাঙ্গামা বাঁধাচ্ছ বলো তো? মৃগাঙ্কবাবু বললেন, হাঙ্গামা আবার কোথায় দেখলে? নীলিমা বললেন, এসব ভাড়াটে টাড়াটে আবার কেন আনছো? এদের নিয়ে কলকাতার বাড়িতে তো সারা বছর উপসর্গ লেগেই আছে। এখানে কটা দিনের জন্য জুড়োতে এসেছি, এখানেও তুমি ভাড়াটে ভাড়াটে করে অস্থির। মৃগাঙ্কবাবু বললেন, ঘরগুলি মিছিমিছি ফেলে রেখে কি হবে বলো? এখানে এই বাড়িঘর সারাতেও তো খরচ আছে একটা। তার এগেনস্টে কটা টাকা যদি আসে, লাভ ছাড়া লোকসান তো নেই। একটু চুপ করে থেকে মৃগাঙ্কবাবু হাসলেন। তাছাড়া একা একা মুখ বুজে থাকবে, ওরা এলে তোমার কথা বলার লোক হবে। নীলিমা বললেন, কথা বলার জন্য তো তুমিই আছো। মৃগাঙ্কবাবু বললেন, আমি আমি তো এখন শুধু তোমার ঝগড়ার সাথী। আমরা এখন সবসময়ই দুজনে দুপক্ষের উকিল। আমি যদি আসামি পক্ষের, তুমি ফরিয়াদি পক্ষের, আর আমি যদি ফরিয়াদি পক্ষের, তুমি আসামির দলে। নীলিমা বললেন, দলাদলি না করলেই তো পারো। মৃগাঙ্কবাবু ভাবেন, তিনি কি আর সাধ করে দলাদলি করেন? ঝগড়াঝাঁটি, বিরোধ, বিসংবাদ তারই কি ভালো লাগে? ছেলে নেই, মেয়ে নেই, পরস্পর পরস্পরের অবলম্বন। মৃগাঙ্কবাবুরও ইচ্ছা হয় স্ত্রীর সঙ্গে একমতের, এক পথের পথিক হতে, কিন্তু নীলিমা যেন তার কিছুই ভালো দেখতে পান না। স্বামীর চরিত্রের কোনো গুণই যেন তার চোখেই পড়ে না। মৃগাঙ্কবাবুর মনে হয় প্রেমের একটা বড় শর্ত পরস্পরের গুণ গ্রহণ, এমনকি গুণ কীর্তন। কিন্তু স্ত্রীর কণ্ঠে সেই প্রশংসার বাণী শুনতে পান না মৃগাঙ্কবাবু। স্ত্রীর চোখে মুগ্ধতার দৃষ্টি দেখতে পান না। 10 জনে যা বলে, নীলিমাও যেন কখনো সরবে, কখনো বা নীরবে সেই কথারই প্রতিধ্বনি করেন। তুমি হার কিপ্টে, তুমি স্বার্থপর, তুমি শুধু নিজেকেই ভালোবাসো। মৃগাঙ্কবাবুর বলতে ইচ্ছা হয়, আর কাউকে না হোক, আমি অন্তত তোমাকে ভালোবাসি। তোমাকে আমি শাড়ি গয়না প্রচুর দিয়েছি। এই বাড়ি ঘর, বিষয় সম্পত্তি সব তোমার জন্যে। অভাব শুধু সন্তানের। সে কি আমিই দিতে পারিনি, না তুমিই নিতে পারোনি? তার শেষ বিচার এখনো হয়নি। ডাক্তাররা বলেছেন এ ব্যাপারে তুমিও নির্দোষ, আমিও নির্দোষ। তোমার হয়তো মনে মনে সন্দেহ, যেহেতু ভিজিটের টাকাটা তারা আমার কাছ থেকে নিয়েছে, তারা আমার পক্ষ টেনেই কথা বলে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। বিজ্ঞান নিরপেক্ষ। খানিক বাদে ওরা এসে হাজির হলো। স্বাস্থ্যবান যুবক, এক হাতে হ্যাজাক লণ্ঠন আর এক হাতে সুটকেস। পাশে পাশে ছিপছিপে সুশ্রী তরুণী স্ত্রী, কোলে শিশুপুত্র, পিছে বাক্স বিছানা, মাথায় কুলি। মৃগাঙ্কবাবু নিজেই এগিয়ে এলেন, কুলির মাথা থেকে মাল নামাতে সাহায্য করলেন। যুবকটি বলল, আহা, আপনি কেন অত কষ্ট করছেন? মালপত্র নামানো হলে কুলিকে যুবকটি বিদায় করে দিতে যাচ্ছিল। মৃগাঙ্কবাবু বললেন, ওকে ছেড়ে দেবেন না, ফার্নিচার টার্নিচারগুলি আনতে হবে তো। যুবকটি বলল, সেগুলি কোথায়? আমার স্টোর রুমে আছে। ভিতরের দিকের একখানা ঘরে খান কয়েক তক্তপোষ একটির পর একটি তোলা রয়েছে। যুবকটি বলল, এই আপনার ফার্নিচার? আগে হ্যাঁ, এর চেয়ে বেশি কি আর দরকার? ওই রকম তক্তপোষে শুয়ে আমি জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছি। দুখানা তক্তপোষ ধরাধরি করে এ ঘর থেকে ও ঘরে নেওয়া হলো। মালি খানিকটা সাহায্য করল, কুলিকে বিদায় করে দিল যুবক। বাড়তি কাজের জন্য সে আরও 4 আনা বেশি চায়। মৃগাঙ্কবাবু তাকে কড়া ধমক দিলেন। তারপর যুবকটির দিকে তাকিয়ে বললেন, 10টা নয়া পয়সা দিয়ে দিন।
একটু বাদে নিজের ঘরে গিয়ে রেভিনিউ স্ট্যাম্প লাগানো একখানা সাদা কাগজ নিয়ে এসে একটু হেসে বললেন, কিছু মনে করবেন না, ট্রানজাকশনটা এখনই হয়ে যাওয়াই ভালো, আমি তাই করে থাকি। যুবকটি ব্যাগ থেকে ৬০টি টাকা বের করে তার হাতে দিল। মৃগাঙ্কবাবু একটু হেসে বললেন, ইয়ে, আপনার নামটা যেন কি? সলিল দত্ত। মৃগাঙ্কবাবু বললেন, আপনার যে আরও ৬টি টাকা লাগবে সলিলবাবু। আরও ৬ টাকা? কেন বলুন তো? মৃগাঙ্কবাবু হাসি মুখেই বললেন, ওই তক্তপোষের জন্যে। প্রতি তক্তপোষ ৩ টাকা করে ধরেছি। সলিল বিশালাক্ষ হয়ে রইল কিছুক্ষণ, তারপর হেসে বলল, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? মৃগাঙ্কবাবু বললেন, এর মধ্যে ঠাট্টার তো কিছু নেই। ইচ্ছা করলে তক্তপোষ দুখানা অমনিতেই আপনাকে আমি ব্যবহার করতে দিতে পারি, কিন্তু আপনিই বা অনর্থক আমার ফেভার নিতে যাবেন কেন? আমি বা আপনাকে কেন অবলিগেশনে বেঁধে রাখব? এখানে কাঠ পাওয়া যায় না, বহু দূর থেকে কাঠ আনাতে হয়। মিস্ত্রির মজুরি দারুণ চড়া। কোন জিনিসটা সংসারে বিনা পয়সায় হয় মশাই? সলিল বলল, তা তো বটেই। তারপর ভিতরের দিকে মুখ বাড়িয়ে ডাকল, রিনা, রিনা, আমার কাছে খুচরো টাকা নেই, তুমি ৬ টাকা বের করে দাও তো। মৃগাঙ্কবাবু বললেন, এখন না থাকে থাক না, পরেই দেবেন না হয়। সলিল বলল, না না, এখনই নিয়ে যান। রিনা এসে টাকাটা সলিলের হাতে দিল। সলিল দিল মৃগাঙ্কবাবুর হাতে। তিনি ১০ টাকার নোটগুলি যেমন গুনে নিয়েছিলেন, ১ টাকার নোট কখানাও তেমনি গুনে নিলেন। তারপর দীর্ঘাঙ্গী তরুণী বধূটির দিকে তাকিয়ে হেসে বললেন, ঘর পছন্দ হয়েছে তো? রিনা হেসে বলল, হ্যাঁ। দীর্ঘাঙ্গী ফর্সা মেয়েটিকে দেখলেই বোঝা যায় অল্পদিন বিয়ে হয়েছে, এরই মধ্যে ছেলের মাও হয়েছে। আজকালকার ছেলেমেয়েরা এত তাড়াতাড়ি বাপ মা হতে চায় না, ভাবলেন মৃগাঙ্কবাবু। সেদিক থেকে এরা একটু সেকেলে। ঘরে ঢুকতেই স্ত্রীর সামনে পড়ে গেলেন মৃগাঙ্কমোহন। নীলিমা বললেন, আচ্ছা তুমি কি? মৃগাঙ্কবাবু বিস্মিত হয়ে বললেন, কেন, কি হয়েছে? তুমি আবার ওদের কাছ থেকে তক্তপোষের ভাড়াটাও নিলে? মৃগাঙ্কবাবু বললেন, তাতে কি হয়েছে বলো তো? তক্তপোষের ভাড়া কি ভাড়াটেদের কাছ থেকে আমি এই প্রথম নিচ্ছি? প্রতি বছরই তো নিয়ে থাকি। নীলিমা বললেন, এবার না নিলেই পারতে, ওই বাচ্চা বাচ্চা দুটি ছেলে মেয়ে। মৃগাঙ্কবাবু হাসলেন, বাৎসল্যে একেবারে টইটুম্বুর, এখন আবার ওরা বাচ্চা কিসের? ওদের নিজেদেরই তো বাচ্চা হয়ে গেছে। নীলিমা বললেন, হলেই বা, আমাদের ছেলে মেয়ে হলে ওই বয়সেই তো হতো, ওই কটা টাকা তুমি ছেড়ে দিলেই পারতে। মৃগাঙ্কবাবু বললেন, তা পারতাম না, পারলেই বা তা করব কেন? দয়া করব অন্ধ আতুরকে? শক্ত সমর্থ জোয়ান পুরুষের সঙ্গে পুরুষের মতো ব্যবহার করলেই তাকে সবচেয়ে বড় সম্মান দেখানো হয়, তা জানো? নীলিমা আর কোনো কথা বললেন না, কিন্তু তার তাকাবার ভঙ্গি দেখে মনে হলো তিনি স্বামীর যুক্তি মেনে নেননি। পরদিন থেকে বাড়ি মেরামতের কাজে লেগে গেলেন মৃগাঙ্কবাবু। লোকজন মিস্ত্রি খাটানোয় তার ভারী আনন্দ। তিনি তাদের সামনে বসে থেকে কাজ দেখেন, পাশে পাশে ঘুরে ঘুরে তাদের দিয়ে কাজ করান, দরকার হলে নিজে হাত লাগিয়ে তাদের উৎসাহ দেন। চুরি করাটা সাধারণ মানুষের স্বভাব, কারোর লোভ টাকা পয়সার দিকে। কেউ চুরি করে কাজ, কেউ চুরি করে সময়। সবই অর্থের নামান্তর কি রূপান্তর। এই অর্থের লোভ কার না আছে? মৃগাঙ্কবাবু ভাবেন,
লোভী কি শুধু তিনি? কেউ দুহাতে জমিয়ে সুখ পায়, কেউ অপরিমাণদর্শীয় মতো দুহাতে খরচ করে সুখ পায়। আসলে যে যা করে নিজের জন্যেই করে, শুধু নিজের পঞ্চেন্দ্রিয়ের তৃপ্তির জন্যে। নিজের গণ্ডির বাইরে কেই বা কবে যেতে পেরেছে? স্বার্থপর সবাই। তবু মানুষ কথাটাকে গালাগাল হিসাবে ব্যবহার করে, আর একজনের মুখ থেকে কথাটা শুনলে কান জ্বালা করে, মনে রাগ হয়, দুঃখ হয়। সবচেয়ে ভালো অবিচল থাকা। যে তোমাকে স্বার্থপর বলছে তার জন্যে কথা খরচ না করে শুধু মৃদু হাস্যে বুঝিয়ে দেওয়া, তুমিও তাই। ভোরবেলায় বেরিয়ে এসে বারান্দার চেয়ারখানা পেতে চা খাচ্ছিলেন মৃগাঙ্কবাবু। হঠাৎ তার চোখে পড়ল ইদারা থেকে সলিল জল তুলছে। তুলছে তুলুক, জল না তুললে খাবে কি, মুখ ধোবে কি দিয়ে? কিন্তু মৃগাঙ্কবাবুর বালতিতে কেন? একটা বালতিও কি ওর জোটেনি? চায়ের কাপ শেষ করে উঠোনে নেমে ইদারার কাছে এগিয়ে গেলেন। এই যে সলিলবাবু, জল তুলছেন বুঝি? হ্যাঁ মৃগাঙ্কবাবু, আপনার ইদারাটা খুব ভালো, বেশ জল আছে। মৃগাঙ্কবাবু মনে মনে হাসলেন। ছোকরা ভেবেছে এতেই তিনি জল হয়ে যাবেন। মৃগাঙ্কবাবু বললেন, খুব খরচপত্র করে করিয়েছিলাম। আশেপাশে আর কারো বাড়িতে এত গভীর ইদারা আর পাবেন না। কিন্তু একটা কথা, আপনার নিজের দড়ি বালতি কি নেই? সলিল বলল, বালতি আছে কিন্তু দড়ি নেই। মৃগাঙ্কবাবু হেসে বললেন, দড়ির জন্য ভাববেন না, আমি সে ব্যবস্থা করে দেব। বাজারে আমার চেনা দোকান আছে, আপনি সেখান থেকে দড়ি কিনে নিয়ে আসবেন। আমার নাম করলে একটু সস্তাতেই পাবেন। যদি নিজের যেতে ইচ্ছা না হয়, আমার লোক আছে, দড়ি আপনাকে এনে দেবে। সলিল বলল, বেশ তো, দড়ি বালতির ব্যবস্থা করা যাবে। আমি ভেবেছিলাম কটা দিনই বা আছি, তার জন্যে আবার আলাদা করে হাঙ্গামা করব। তার চেয়ে দড়ি বালতির জন্যে আপনাকে কিছু চার্জ ধরে দিলেই তো হবে। মৃগাঙ্কবাবু হঠাৎ কোনো কথা বলতে পারলেন না। ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি সহ্য করবার ক্ষমতা কি ওই ছোড়ার আছে? সে চোরের মতো জলের বালতি হাতে তার চোখের সামনে থেকে সরে গেল। তবু মৃগাঙ্কবাবুর আক্রোশ সঙ্গে সঙ্গে গেল না। তিনি মনে মনে বলতে লাগলেন, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই? মৃগাঙ্ক মল্লিককে তুমি চেনো না। আজকালকার ভাড়াটেরা ঘাড় বাঁকিয়ে বুক ফুলিয়ে চলে, তাদের উচ্ছেদ করা শক্ত। তবু আমার কলকাতার বাড়ির 5 ঘর ভাড়াটে আমার ভয়ে তটস্থ হয়ে থাকে। আমি কারো বেয়াদবি মাফ করি নে। আমাকে চটিয়ে কেউ আমার বাড়িতে বাস করতে পারে না। আদালতের রায় যার পক্ষেই যাক, শেষ পর্যন্ত বেয়ারা ভাড়াটে উঠে যেতে বাধ্য হয়। কত রুই কাতলা দেখলাম, তুমি তো চুনোপুটি। দুপুরের আগেই অবশ্য সলিল আলাদা দড়ি বালতি নিয়ে এলো। দেখে মৃগাঙ্কবাবু বেশ খুশি হলেন। মুখে যত ফটফট করুক, আসলে তাকে ভয় করে। তার কথা অমান্য করবার সাহস ছোড়ার নেই। কিন্তু মানুষের সব দিন তো সমান যায়ই না, একদিনেরই বিভিন্ন প্রহর বিভিন্নভাবে কাটে। দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলেন মৃগাঙ্কবাবু। কোর্ট খোলা থাকলে ঘুমের কোনো কথাই ওঠে না, কিন্তু ছুটির দিনে খাওয়া দাওয়ার পরে কেমন যেন ঝিমুনি আসে। খানিকক্ষণ গড়িয়েও নেন। আজ ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে সামনের আতা গাছগুলির দিকে তাকাতেই তার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। বড় বড় আতাগুলির একটিও নেই। সবগুলি গাছ কে যেন নির্মূল করে নিয়ে গেছে। মূল অবশ্য ঠিকই আছে, কিন্তু ডালপালাগুলি ক্ষতবিক্ষত। আর ফলের মধ্যে যেগুলি নিতান্তই কচি, শুধু সেগুলিই রক্ষা পেয়েছে। পাকাগুলি তো গেছেই, ডাসাগুলি পর্যন্তও নিশ্চিহ্ন। মালি আছে, লোকজন আছে, তা সত্ত্বেও কিভাবে চোর যে এই সর্বনাশ করে গেল, মৃগাঙ্কবাবু তা বুঝতে পারলেন না।
চোখের সামনে মালিকে দেখতে পেলেন না। ঘরে গিয়ে স্ত্রীর সামনে দাঁড়ালেন। তিনি বই পড়ছিলেন, হয়তো ধর্মগ্রন্থ, হয়তো ভ্রমণ কাহিনী, হয়তোবা নাটক, নোভেল। স্ত্রীর পড়াশুনো সম্বন্ধে মৃগাঙ্কবাবুর বিশেষ কোনো কৌতূহল নেই, বরং এক ধরনের বিরক্তিই আছে। মৃগাঙ্কবাবুর মনে হয় ধর্ম আর সাহিত্য নীলিমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। নীলিমা আজকাল আর বাপের বাড়ি যান না, কিন্তু যখন তখন পুজোর ঘরে গিয়ে পালিয়ে থাকেন। যে কোনো বই খুলে তার মধ্যে মুখ বুজেই পড়ে থাকেন। মৃগাঙ্কবাবুর মনে হয় বেশ এক মজার পালাবার জায়গা নিজের জন্য খুঁজে নিয়েছে নীলিমা। যখন তখন সেখানে গিয়ে আশ্রয় নেন। একই ছাদের নিচে থেকেও তিনি যেন আলাদা জগতে বাস করেন। অথচ এই স্ত্রী তাকে মাঝে মাঝে খোঁটা দেন, তুমি আছো তোমার শামুকের খোলের মধ্যে। মৃগাঙ্কবাবুর মনে হয়, আমি যদি শামুকের খোলের মধ্যে থাকি, তুমিও তো তাই। আমরা সবাই এক একটি শামুক, একই পুকুরের মধ্যেই থাকি, কিন্তু কারো ছোঁয়া কারো গায়ে লাগে না, সব শক্ত চারায় ঢেকে যায়। উঁচু গলায় স্ত্রীর ধ্যানভঙ্গ করলেন মৃগাঙ্কবাবু। খুব তো বই পড়ছ, এদিকে কি হয়ে গেছে জানো? নীলিমা বই থেকে চোখ তুললেন। তার পরনে লাল পেরে সাদা খোলের শাড়ি, মাথায় আঁচল নেই, পিঠ ভরে কালো চুলের রাশ ছড়ানো, যেন জগদ্ধাত্রী হয়ে বসে আছেন। মৃগাঙ্কবাবু বললেন, আতা গাছে একটিও আতা নেই। নীলিমা হেসে বললেন, আছে গো আছে, সেজন্যে তোমার পৃথিবী আধার দেখতে হবে না। ওই দেখো। খাটের তলাটা দেখিয়ে দিলেন নীলিমা। মৃগাঙ্কবাবু উপুর হয়ে ঝুঁকে পড়ে দেখলেন সত্যি খাটের তলায় কতগুলি আতা আছে, কিন্তু বড়গুলি কোথায়, পাকাগুলি কোথায়? মৃগাঙ্কবাবু বললেন, এই কি সব? নীলিমা বললেন, সব কেন হবে, কতগুলি সলিল নিয়েছে, ওই তো পেরেছিল। মৃগাঙ্কবাবু বললেন, তা বুঝেছি। নীলিমা বললেন, আর ওর এক বন্ধুও এসেছিল, সেও কিছু খেয়ে গেছে। মৃগাঙ্কবাবু বললেন, বেশ করেছ, আর কাউকে ডেকে আনতে পারল না? নিজে পায় না শঙ্করাকে ডাকে, পরের ধনে পোদ্দারি। নীলিমা একটুকাল স্বামীর দিকে তাকিয়ে রইলেন, তারপর হেসে বললেন, শোনো, তোমাকে একটা কথা বলি, বসো এখানে। মৃগাঙ্কবাবু পরম অনুগতের মতো স্ত্রীর পাশে বসে পড়লেন। বললেন, গুরুমা হয়েছ, কানে মন্ত্র দেবে? নীলিমা বললেন, তার দিতে পারলাম কই। শোনো, এই যে জিনিস জিনিস করো, জিনিস কি সঙ্গে যাবে? মৃগাঙ্কবাবু বললেন, এত যে মানুষ মানুষ করো, মানুষই কি তোমার সঙ্গে যাবে? কিছুই সঙ্গে যায় না, বস্তুও না, মানুষও না। তার ঈর্ষা, দেশ, ঘৃণা, ভালোবাসা কিচ্ছু না। তবু এই সংসারে যে যত দিন থাকে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে জড়িয়ে থাকে। কেউ মানুষ ভালোবেসে, কেউ জিনিসপত্র ভালোবাসে, কেউ বা মদ ভাং খেয়েই জীবন কাটিয়ে দেয়, তাও দেখেছি। একটু চুপ করে রইলেন মৃগাঙ্কবাবু, তারপর হঠাৎ বললেন, কিন্তু মানুষের চেয়ে জিনিসপত্র ভালোবাসা অনেক ভালো, তা জানো? কেন বলো তো? ধরো আমার এই টেবিল, চেয়ার, খাট, আলমারি, আমি যতদিন থাকবো ওরাও ততদিন থাকবে। ওরা কেউ ঘর থেকে চলে যাবে না, কি ঘরের মধ্যে থেকেও ভিতরে ভিতরে বদলে যাবে না। ওই যে আমাদের নিপেন হালদার, ও কি জীবনে কম মেয়ে মানুষ ভালোবেসেছে? কিন্তু একজন কেউ কি রাখতে পারল? নীলিমা বললেন, সেই কথা, জিজ্ঞেস করে দেখো তিনিও তাদের মানুষ জ্ঞানে ভালোবেসেছেন কিনা। মৃগাঙ্কবাবু উঠে পড়লেন। মনে মনে ভাবলেন, যত নিঃস্বার্থ ভালোবাসাই হোক, থাকে না, কিছুই থাকে না, একমাত্র বস্তুই থাকে। যেসব বস্তু বেশি দিন থাকে না, তারাও যতদিন থাকে পরম আপন হয়ে থাকে। গায়ের জামাটা গায়ের সঙ্গে লেপ্টে থাকে,
হাতের ঘড়িটা হাতের সঙ্গে বাঁধা। যে কোনো বিবাহ বন্ধনের চেয়ে এ বন্ধন অনেক দৃঢ়তর, যে কোনো বন্ধুত্বের বন্ধনের চেয়ে টেকসই। ভালোবাসায় বিশ্বাস করেন না মৃগাঙ্কবাবু। মানুষের ভালোবাসায় কোনো আসক্তিও বোধ করেন না। কত ভালোবাসার কাঙালকেই না তিনি এই জীবনে দেখলেন। নৃপেন হালদার তো স্পষ্ট জবানবন্দি দেয়, তুমিই বেশ আছো। আমি একদিন যদি কোনো মেয়ের মুখ ছিটা না পাই, মনে হয় যেন প্রাণ ওষ্ঠাগত হলো। জল তেষ্টায় মরুভূমির মধ্যে শুকিয়ে মারা গেলাম। আবার অন্য রকমের আসক্তিও দেখেছেন মৃগাঙ্কবাবু। সমবয়সীদের মধ্যে কতজনে যে সঙ্গ সঙ্গ করে পাগল, তার আর ঠিক নেই। তাদের নারী পুরুষ ভেদ নেই, ছেলে বুড়ো জ্ঞান নেই, একজন কাউকে চাই চাই। এরই নাম সঙ্গের নেশা। মধুর অভাবে গুড়, সিগারেটের অভাবে বিড়ি, মদের অভাবে তারি। সমবয়সীদের মধ্যে অনেককেই দেখেছেন মৃগাঙ্কবাবু সঙ্গের অভাবে কষ্ট পায়। তারা পরিবারের মধ্যে থেকেও নিঃসঙ্গ, ইয়ার বন্ধুদের মধ্যে থেকেও নির্বান্ধব। তাদের তিনি পরামর্শ দেন, তোমরা আর একটু বিষয়ী হও। সবাই যে বাড়ি গাড়ি করবে তার কোনো কথা নেই, সবাই তা পারেও না। যার যেটুকু সাধ্য সেটুকুই করো। নিজের কাজকে ভালোবাসো, পেশাকে ভালোবাসো। সেই ভালোবাসা যেন পোশাকি ভালোবাসা না হয়। সংসারে যে যত নিষ্কর্মা সে তত নিঃসঙ্গ। মানুষের ভালোবাসায় বিশ্বাস করেন না মৃগাঙ্কবাবু, কিন্তু চোখের সামনে একটি ভালোবাসার মূর্তিকে কদিন ধরে রোজই দেখতে পান। হ্যাঁ, লোকে একে ভালোবাসাই বলে। স্বামী প্রেম, সন্তান বাৎসল্য, বন্ধুপ্রীতি। বউটি একসঙ্গে সবই চালিয়ে যাচ্ছে। প্রায় রোজই ওরা ঘুরতে বেরোয়। আজ দেওঘর, কাল শিমুলতলা, পরশু মধুপুর। যেদিন কোথাও যায় না, মৃগাঙ্কবাবুর এই বাড়ির মধ্যেই ওরা ঘুরঘুর করে, যেন এই বাড়িটাকেই ওরা মধুপুর করে তুলেছে। শুধু কি বাড়ি, পুরো দুনিয়াটাই যেন ওদের কাছে তাই মধুপুর। মাঝে মাঝে একটু বিস্মিত হন মৃগাঙ্কবাবু। কখনো কখনো একটু ঈর্ষার উদ্রেক হয়। পারস্পরিক সম্পর্কের মধ্যে ওরা কোন এমন মধু খুঁজে পেয়েছে ওরাই জানে। নিজে কি এই মধুর স্বাদ কখনো জীবনে পাননি? পিছনের দিকে তাকান মৃগাঙ্কবাবু। বেশি দূর দেখতে পান না। সমস্ত যৌবন স্মৃতি যেন এরই মধ্যে ঝাপসা হয়ে গেছে। পেশকার নন্দ বারুদ যে বলে ভালো। মৃগাঙ্কবাবুরই সমবয়সী, একসময় সহপাঠীও ছিল। নন্দ বলে, মল্লিক, কবে যে গরম ভাতে ঘি খেয়েছিলাম, তার গন্ধ কি আর আঙুলে লেগে আছে? বাকি জীবনটা পান্তা পরশুতি খেয়েই কাটল। যৌবন কি সেই গরম ভাতে ঘি? বড় ক্ষণস্থায়ী, বড় ক্ষীণায়ু। সেই জন্যেই কি ওই সলিল আর রিনা আজলা ভরে সমুদ্র পান করতে চায়? রিনা মৃগাঙ্কবাবুরই বারান্দা দিয়ে হাঁটে আর কোলের ছেলেকে পিঠ চাপড়ে ঘুম পাড়ায় আর গুনগুন করে গান গায়। মৃগাঙ্কবাবু মিস্ত্রি খাটাতে খাটাতে কি বাগানের ঘাস পরিষ্কার করতে করতে সেই গান শোনেন। তখন কে বলবে ওই রিনা গোপাল জননী যশোদা ছাড়া আর কেউ? কিন্তু খানিক বাদেই ওর বেশ বদলে যায়। স্বামীর সঙ্গে কি ফষ্টি নষ্টি না করে মেয়েটা। ঘরের মধ্যেও করে, ঘরের বাইরেও করে। মৃগাঙ্কবাবুর মতো 60 বছরের একজন বয়স্ক লোক এই বাড়িতেই আছেন, তা যেন ওরা গ্রাহ্যই করে না। দুখানা মাত্র ঘর ওরা ভাড়া নিয়েছে, কিন্তু ওদের ভাবভঙ্গি দেখে মনে হয় মৃগাঙ্কবাবুর পুরো বাড়িটাই ওদের বাগান বাড়ি, প্রমোদ কুঞ্জ। যুবকটি উৎসাহে আহ্লাদে যেন একেবারে খোকা হয়ে যায়। মাঝে মাঝে মৃগাঙ্কবাবুর পেয়ারা গাছে ওঠে, ডালপালা ভেঙে একশেষ করে। মৃগাঙ্কবাবু মনে মনে কামনা করেন ওর হাত পাটাও ভাঙুক, অন্তত 6 মাস যেন শয্যাশায়ী হয়ে থাকে। কিন্তু তেমন কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায় না। আর বউটা যেন এক বনহরিণী, পিঠে বেনি দুলিয়ে, কোমরে আঁচল জড়িয়ে কখনো স্বামীর পিছনে ছুটছে, কখনো স্বামীকে পিছনে পিছনে ছোটাচ্ছে। আতা নিয়ে পেয়ারা নিয়ে কারাকারি। একদিন তো চোখে পড়ল একজনের মুখের ফল আর একজন কামড়ে কেড়ে নিচ্ছে। ওদের একজন বন্ধুও আছে, তাকেও মাঝে মাঝে দেখেন মৃগাঙ্কবাবু।
রোগা ছিপছিপে চেহারা, ভারী ধূর্ত। তার সঙ্গেও বউটির খুব ভাব। পঙ্কজ না কি যেন একটা নাম। চেনালিপনাটা তার সঙ্গে যেন আরো বেশি। ছুটোছুটি, লুটোপুটি, হাসাহাসি সবই চলে। আইনসঙ্গত ওদের ওই প্রেম যদি বা সওয়া যায়। বেআইনি পিড়ির দুঃসহ লাগে মৃগাঙ্কবাবুর। একদিন ওই পঙ্কজের সঙ্গেই একচোট হয়ে গেল তার। ইদারা থেকে জল তুলছে, তো তুলছেই। কয়েক বালতি জল বন্ধু পত্নীর গায়ে ঢেলে দিয়েছে। সেই জল কেলির পরও কেলি শেষ হয়নি। ছোকরা আরও জল তুলছে। মৃগাঙ্কবাবু গিয়ে সামনে দাঁড়ালেন। অত জল দিয়ে কি হবে? পঙ্কজ গম্ভীরভাবে বলল, চান করব। মৃগাঙ্কবাবু বললেন, চান করতে কত জল লাগে? পঙ্কজ বলল, সবার সমান লাগে না, কারো কারো এক বালতিতেই হয়। মৃগাঙ্কবাবু বললেন, আর কারো কারো বুঝি 100 বালতির দরকার হয়? এখানে এসব চলবে না। পঙ্কজ আরও 2-1 বালতি জল তুলে স্নান সেরে চলে গেল। মৃগাঙ্কবাবু গেলেন পিছনে পিছনে। ভাবলেন সলিলকে বলে দেবেন কথাটা, সে যেন তার বন্ধুকে সামলায়। কিন্তু খানিকটা এগিয়ে গিয়ে দেখলেন 2 বন্ধুর মধ্যে হাসাহাসি হচ্ছে। পঙ্কজ বলল, যাই বলো, লোকটিকে দেখে ফেলো ফিলিং হয় না, হয় বাফেলো ফিলিং। সলিল ইশারায় মৃগাঙ্কবাবুকে দেখিয়ে দিয়ে বলল, চুপ চুপ। বাফেলো? দাঁতে দাঁত ঘষছেন মৃগাঙ্কবাবু। এই মুহূর্তে সত্যিই তার বুনো মোষ হয়ে যেতে ইচ্ছা করছে। বেরোক 2 ধারালো শিং, তার মাথা ফুঁড়ে। সেই শিং দিয়ে ওই 2 বন্ধুর পেট চিরে ওদের নাড়ি ভুড়ি তিনি বের করে আনবেন। মৃগাঙ্কবাবুর সঙ্গে তার 15 দিনের ভাড়াটের এই সম্পর্ক, কিন্তু তার স্ত্রীর সঙ্গে আত্মীয়তার অন্ত নেই। রিনা মাংস রেঁধে মাসিমাকে দেয়, মাসিমা মাছ রেঁধে রিনাকে সবান্ধবে খাওয়ান। মাঝে মাঝে ওদের তরকারি মৃগাঙ্কবাবুর পাতেও পড়ে। মৃগাঙ্কবাবু বলেন, এ আবার কি? মুড়ি ঘণ্ট, খেয়ে দেখো, রিনা রেঁধেছে। হুম, ওসব আমাকে দিও না। আহা, খাও না, মেয়েটা রাধে ভালো। সেদিন নীলিমা সলিলের ছেলেকে কোলে নিয়ে এসে দাঁড়ালেন। কি সুন্দর ছেলে হয়েছে দেখেছ? তুমিই দেখো, সব শিশুই আমার কাছে সমান, মাংসপিণ্ড। নীলিমা বলেন, ও মা, ও কি কথা? বয়সকালে ছেলে মেয়ে হলে এই বয়সী নাতি নাতনি হতো না আমাদের? কিন্তু ভগবান মন বুঝেই ধন দেন। তুমি ছেলেপুলে ভালোবাসো না, মানুষজন ভালোবাসো না, কেবল টাকা আর টাকা, টাকা। এত টাকা তোমার খাবে কে শুনি? মৃগাঙ্কবাবু বললেন, কেন, আমি খাবো? তুমি একাই বুঝি 100? মৃগাঙ্কবাবু বললেন, 100 কি বলছো? আমি একা এক অক্ষৌহিনী। এবার যাওয়ার পালা। সলিলরা নাকি চলে যাবে। মৃগাঙ্কবাবু রোজই শোনেন ওরা আজ যাবে, কাল যাবে, কিন্তু কেবল যাই যাই করে, যায় আর না। মৃগাঙ্কবাবু বুঝতে পেরেছেন ওরা পুরো একটি ক্যালেন্ডার মান্থ এখানে থেকে তবেই যাবে। ভাড়া উসুল করে তবে নড়বে, তার আগে 1 পাও বাড়াবে না। এর মধ্যে আরও একটি কাণ্ড ঘটল। মৃগাঙ্কবাবু দেখতে পেলেন তার ফুল গাছগুলির অনেক ফুলই নেই। মাঝে মাঝে রিনা শখ করে 1-2টি ফুল খোপায় পড়ে, কি বেনু নিতে দেয়, কিন্তু বাগান শুদ্ধ উজাড় করবার অধিকার ওদের কে দিল? মৃগাঙ্কবাবু ওদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। যা ভেবেছেন তাই। ওদের ফুলদানিতে ফুল, বিছানায় ফুল। রিনার খোপায় বড় একটি গোলাপ জলজল করছে। সেই রক্ত গোলাপ দেখে রক্তচক্ষু হলেন মৃগাঙ্কবাবু, কিন্তু কথা বললেন হেসে, আজ কি তোমাদের ফুলশয্যার অ্যানিভার্সারি নাকি রিনা? রিনা একবার মৃগাঙ্কবাবুর দিকে চোখ তুলে তাকালো, তারপর চোখ নামিয়ে নিয়ে বলল, না। মৃগাঙ্কবাবু বললেন, বাগান উজাড় করে ঘরে নিয়ে এসেছ? কুড়িগুলিও কি ছিঁড়তে হয়? রিনা বলল, কুড়ি ওর মধ্যে একটিও নেই মেসোমশাই, সবই ফোটা। মৃগাঙ্কবাবু বেড়াতে চলে গেলেন। ভাবলেন কার্তিক মাসে তো বিয়ে টিয়ে হয় না, নিশ্চয়ই বিবাহবার্ষিকীর তারিখও পড়তে পারে না। তবু আজ ওদের এমন ফুল উৎসব কিসের? কে জানে, আজ হয়তো ওদের প্রথম সাক্ষাৎ বার্ষিকী।
নীলিমার কাছে শুনেছেন ওরা নাকি ভালোবেসে বিয়ে করেছে। অবশ্য ওই ভালোবাসায় বিশ্বাস নেই মৃগাঙ্কবাবুর। প্রেমজ বিবাহ সত্ত্বেও কত বিবাহ বিচ্ছেদের মামলা তার হাতে এসেছে। যারা মামলা করে না তাদেরও কতজনের খবর জানেন মৃগাঙ্কবাবু। সবাই তো আর এই নিয়ে আইন আদালত করে না, একই ঘরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বাস করে। ভালোবাসা কথাটা প্রায় উচ্চারিত হতে শোনেন বটে মৃগাঙ্কবাবু। নিজের চেয়েও মানুষ নাকি অন্যকে বেশি ভালোবাসতে পারে। অসম্ভব, অসম্ভব। যতক্ষণ মানুষের স্বতন্ত্র দেহ আছে, ক্ষুধা তৃষ্ণা বোধ আছে, ততক্ষণ অন্য কাউকে ভালোবাসার, অন্য কারো জন্যে ত্যাগ করা তার পক্ষে অসম্ভব। সেই ত্যাগ ধোপে টেকে না। সেই ভালোবাসা দু একবার ধোপা বাড়ি থেকে এলেই ফেঁসে যায়। এ এক আশ্চর্য স্ববিরোধ। তোমার দাঁতে ব্যথা হচ্ছে, তুমিই কষ্টে ছটফট করবে। তোমার চোখে কুটো পড়লে তুমিই জগৎ সংসার অন্ধকার দেখবে। তোমার শরীরেই হোক মনেরই হোক, যে কোনো কষ্ট শুধু তোমারই কষ্ট। কিন্তু এই দেহগত সুখ তুমি যদি একা ভোগ করতে যাও, লোকে তোমাকে বলবে স্বার্থপর। একমাত্র দেহত্যাগের পরই স্বার্থত্যাগ সম্ভব। একমাত্র বায়ুভূত হতে পারলে মহাকাশের সঙ্গে আর মহামানবের সঙ্গে মিলিত হওয়া যায়। ঘুরে ঘুরে সন্ধ্যার পর নিজের ঘরে এসে ঢোকেন মৃগাঙ্কবাবু। নীলিমা যথারীতি সন্ধ্যা পূজায় বসেছেন। এই এক ঈশ্বর, সর্বগ্রাসী ঈশ্বর নীলিমাকে পেয়ে বসেছে। মৃগাঙ্কবাবুর যদি সাধ্য থাকত, অ্যাডাল্ট্রির মামলা আনতেন ওই ব্যভিচারীর বিরুদ্ধে। ছোট টেবিলখানার ওপর হ্যারিকেন লণ্ঠনটি জ্বলছে। এই শহরের কোনো কোনো বাড়িতে ইলেকট্রিক লাইট এসেছে। মৃগাঙ্কবাবু ইচ্ছে করেই অত খরচের মধ্যে যাননি। নিজে তো এখানে এসে বছরে 1 মাসের বেশি থাকেন না। কি দরকার ওই অপচয়? সারা বাড়িতে একখানা মাত্রই চেয়ার রেখেছেন, নিজে বসেন। যারা দেখা সাক্ষাৎ করতে আসে তাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলেন মৃগাঙ্কবাবু। বসতে বললেই শুতে চাইবে, অন্তত 1 কাপ চা না খেয়ে উঠতে চাইবে না। টেবিলের দিকে এগিয়ে যেতেই থমকে গেলেন মৃগাঙ্কবাবু। তার ছোট্ট টেবিলখানি ফুলে আর ফলে ভর্তি। এসব কে দিল? মামলা জিতিয়ে দিয়ে শাঁসালো মক্কেলের কাছ থেকে কোনো কোনো সময় দামি উপহার নিয়েছেন মৃগাঙ্কবাবু। এসব ফুল ফল শাকসবজির মতো পেরিসেবল গুডসে তো তার কোনো লোভ নেই। এসব কে দিল? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন মৃগাঙ্কবাবু। নীলিমা বললেন, কেন বিরক্ত করছো? এসব তোমার গাছের ফুল, তোমার বাগানের ফল। রিনারা সব ফেরত দিয়ে গেছে। মৃগাঙ্কবাবু একটুকাল স্তব্ধ হয়ে রইলেন। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, খুব তো সাফাই গাইছ। চোরাই মাল ফেরত দিলেই বুঝি আইন ক্ষমা করে? তার চোখে নির্দোষ হওয়া যায়? নীলিমা একথার কোনো জবাব দিলেন না। মৃগাঙ্কবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। পাশে রিনাদের ঘরে গান বাজনা হচ্ছে। নিত্যই বসে ওদের গানের আসর। পতি পুত্রবতীর সঙ্গে বন্ধুটিও থাকে। তোমার ঘরে বাতি, তোমার ঘরে সাথী। কোথায় যেন শুনেছিলেন গানটা তিনি, ঠিক মনে করতে পারছেন না এখন। মৃগাঙ্কবাবু পাশ কাটিয়ে বাইরে এসে বসলেন, বাড়ির বাইরের রোয়াকে। দিনের বেলায় এই রোয়াকে বসেই তিনি 2-1 প্রতিবেশীর সঙ্গে গল্প করেন। তারাও চেঞ্জার, বেশিরভাগই আধ বয়সী কি বুড়ো বয়সী। ছেলে ছোকরারা বড় বেশি তার কাছে ঘেঁষে না। আর মেয়েদের সঙ্গে কথা বলতে তিনি নিজেই অস্বস্তি বোধ করেন। কোর্টে মুখে তুবড়ি ছোটে মৃগাঙ্কবাবুর। জেরার সওয়াল জবাবে তার জুড়ি খুব কমই আছে, কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে 2টি সেন্টেন্সের পর 3rd সেন্টেন্স আর খুঁজে পান না মৃগাঙ্কবাবু। কি করে যে নিপেন ঘন্টার পর ঘন্টা ওদের সঙ্গে গাল গল্প করে সেই জানে। এই মুহূর্তে 2টি রোয়াকি শূন্য,
শুধু তাই নয়, ধারে কাছেও কেউ নেই, লোকজন নেই, জীবজন্তু নেই, বস্তুপুঞ্জ। এই অন্ধকারে তাও কিছু চোখে পড়ে না। পুঞ্জ পুঞ্জ শুধু আধার আর আধার। এই আধারই কি একমাত্র সত্য? একটু দূরে স্টেশন, সেখানে কিছু আলো আছে, কিছু লোকজনের আনাগোনা। একটি ট্রেন এসে মিনিট খানেক দাঁড়ালো, তারপর আবার অন্ধকারে মিলিয়ে গেল। ওরও যেন নিঃসঙ্গ যাত্রা। আর এই মিনিট খানেকের ছোঁয়া ট্যানজেন্ট সম্পর্ক। মৃগাঙ্কবাবু ভাবলেন, আমরা শুধুই পরস্পরকে কচ্ছিৎ কখনো এক নিমেষের জন্য ছুঁই, তারপর যোজন যোজন দূরে নিক্ষিপ্ত হই। স্ত্রীর সঙ্গেই হোক, পুত্রের সঙ্গেই হোক, বন্ধুর সঙ্গেই হোক, আমাদের মিল শুধু ওই তিল প্রমাণ, মাঝখানে অমিলের ব্যবধান সমুদ্র পর্বতের। আকাশের দিকে তাকালেন মৃগাঙ্কবাবু। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এক অ্যাস্ট্রোনমার মক্কেল তাকে নক্ষত্র বিশারদ করতে চেয়েছিলেন, পারেননি। দুটি একটি তারা ছাড়া সব তারাই মৃগাঙ্কবাবুর কাছে বেনামা, অজ্ঞাত কুলশীল। তবু আশ্চর্য, মাঝে মাঝে ওই অজ্ঞাত রহস্য লোক তাকে হাতছানি দেয়। ওই সীমাহীন অফুরন্ত আকাশ তাকে একটি মাত্র প্রশ্ন করে, কেন? কেন? কেন এই গণ্ডিবদ্ধতা? কেন? কেন এই দেহজাত সংস্কার আর মনোগত বাসনার বন্ধন? কেন এই ঐকান্তিক আত্মরতি আর অন্তহীন অনাত্মীয়তা? কিন্তু এই প্রশ্ন এখানকার ট্রেনগুলির মতো 1 মিনিট 1.5 মিনিটের বেশি স্টেশনে দাঁড়ায় না। কেবল ত্যাগ, ত্যাগ, ত্যাগ। কেউ কারো জন্যে ত্যাগ করতে রাজি নয়, অথচ মুখে সবাই ত্যাগীরাজ, মুখে সবারই ত্যাগের মহিমা। তুমি যদি গ্রহণ করতে চাও, গৃহীত হতে চাও, তাহলে ত্যাগ করতে হবে। ত্যাগ যদি করতে না জানো, তুমি পরিত্যক্ত হবে। সে বড় অসহ্য যন্ত্রণা। এই পরিত্যক্ত হওয়ার অনুভূতি ত্যাগের চেয়েও তা যেন দুঃসহ। কিন্তু কি ত্যাগ করব? কেমন করে ত্যাগ করব? ভাবতে থাকেন মৃগাঙ্কবাবু। ওকালতির প্র্যাকটিস জমতে জমতে চুল দাড়ি সব পেকে গেল। ত্যাগ কি আর এক ধরনের প্র্যাকটিস? এই বয়সে কি নতুন করে জুনিয়রগিরি সম্ভব? খাওয়ার ডাক পড়ল। খানিক বাদে উঠে গিয়ে খেতে বসলেন মৃগাঙ্কবাবু। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিল এতক্ষণ? নীলিমা বললেন, ওদের একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম, ওরা কাল সকালেই চলে যাবে। কোন ট্রেনে? বেনারস এক্সপ্রেসে। তাই তো শুনেছি। মৃগাঙ্কবাবু বললেন, চলো আমরাও কাল চলে যাই। নীলিমা বললেন, না বাপু, অত সাত তাড়াতাড়ি আমি যেতে পারবো না, কিছুই এখনো গুছানো হয়নি। মৃগাঙ্কবাবু বললেন, না হয় মোগল সরাইতে চলো, বিকেলের গাড়িতে। নীলিমা বললেন, সে দেখা যাবে। খাওয়া শেষ হলে টর্চ হাতে আবার বাইরে বেরোলেন মৃগাঙ্কবাবু। ঘুরে ঘুরে যে কটি বড় বড় আতা দেখলেন, পেয়ারা দেখলেন, হাত বাড়িয়ে পারলেন, যেন নিজের গাছের ফল নিজেই চুরি করছেন। পদ্ম ফুলের মতো যেসব মৌসুমি ফুল গাছে গাছে ফুটেছিল, সযত্নে একটি একটি করে তুললেন। মনির মতো করে একটি তোড়া বাঁধলেন। একদিন টাকার তোড়াই বেঁধেছেন। ফুলের তোড়াই প্রথম। ঘরে এসে নতুন কেনা সুদৃশ্য সবুজ রঙের বেতের ঝুড়িতে সব সাজিয়ে রাখলেন। নীলিমা ঘরে নেই, ফের বোধ হয় ওদের জিনিসপত্র গুছিয়ে দিতে গেছেন। মৃগাঙ্কবাবু এদিক ওদিক তাকাতে লাগলেন। শিশুর কোনো খেলনাই ঘরে নেই। টেবিলে কিছু আইনের বই আছে, আর কিছু ফাইলপত্র। একটি রঙিন কাচের কাগজ চাপা আছে, সেটি তুলে দিলেন ঝুড়িতে। আর আছে নিজের চশমার খাপ। রিনার ছেলে সেটি নিয়ে একদিন টানাটানি করেছিল বলে বিরক্ত হয়েছিলেন মৃগাঙ্কবাবু। বহুদিনের ব্যবহৃত প্রায় অঙ্গ প্রত্যঙ্গের মতো ওই চশমা খাপটিও মৃগাঙ্কবাবুর ঝুড়িতে ভরে রাখলেন। তারপর ঘুমোতে গেলেন। ঘুম ভাঙল ঠিক ভোরেই, যেমন নিত্য ভাঙে। নীলিমা তারও আগে উঠে পড়েছেন। স্ত্রীকে ডেকে বললেন, চলো আমরা এবার ওদের সি অফ করে দিয়ে আসি। বেনারস এক্সপ্রেসে রাইট টাইমে আসছে কিনা জেনেও আসতে হবে। কাল তো 2 ঘন্টা লেট ছিল। নীলিমা বললেন, কাদের সি অফ করবে?
কেন, তোমার ওই বোন বৌমাদের? নীলিমা বললেন, ও মা, ওরা তো রাত থাকতে থাকতেই চলে গেছে। মৃগাঙ্কবাবু বললেন, সে কি, শেষ রাতে তো কোনো ট্রেন ছিল না। নীলিমা বললেন, আর বলো না, ওদের ওই যে বন্ধু আছে না পঙ্কজ, ভারী হুজুগে ছেলে। সে রাত দুপুরে কোত্থেকে এক জিপ গাড়ি নিয়ে আসলো, সেই জিপে করে ওরা গেল মধুপুর, তারপর আরো কোথায় কোথায় ঘুরবে, তারপর কলকাতা। মৃগাঙ্কবাবু আর কোনো কথা বললেন না, চুপ করে বেতের ঝুড়িটির দিকে তাকিয়ে রইলেন। এটিকে শেষ পর্যন্ত তাদের মোগল সরাই প্যাসেঞ্জারেই তুলে নিতে হবে।